This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ নিয়ে কেন্দ্রের অবস্থানের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী বললেন, বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত। বাংলাদেশ নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। অন্য দেশে আমাদের ধর্মের ওপর অত্যাচারের নিন্দা করব। বিধানসভায় ওয়াকফ বিলের বিরোধিতায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর মুখে বাংলাদেশ ইস্যু। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ইসকন প্রধানের সঙ্গে তার দুবার কথা হয়েছে, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপর যে খবরে নজর রাখতেই হচ্ছে, রাজ্যসভায় নিজের আসন পরিবর্তন করার আবেদন জানিয়ে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। দ্বিতীয় সারি থেকে সরিয়ে রাজ্যসভা কক্ষের পিছনের দিকে কোনো নতুন আসন তার জন্য নির্দিষ্ট করা হোক, এই মর্মে চেয়ারম্যানকে চিঠি লিখলেন সাংসদ। আজিকর ইস্যুতে স্বতন্ত্র অবস্থান নেওয়ার পর এবার কি সংসদের অন্দরেও দলীয় সাংসদের সঙ্গে দূরত্ব তৈরি করতে চাইছেন সুখেন্দু শেখর? তুঙ্গে জল্পনা। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন, সরাসরি জ্যোতির্ময়ের কাছে চলে যায়। জ্যোতির্ময়, আচমকা সুখেন্দু শেখর নিজের জন্য আলাদা বসার জায়গা কেন চাইলেন? কেন তিনি তার দলের যে সাংসদরা রয়েছেন তাদের সঙ্গে এক আসনে বসতে রাজি নন? দেখো, তিনি যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে তার শারীরিক অসুস্থতার কারণে নতুন সংসদ ভবনে রাজ্যসভার কক্ষের ভেতর তার চলাফেরার অসুবিধা হচ্ছে এবং এই মুহূর্তে তার সিট রয়েছে দ্বিতীয় সারিতে, ফলত অনেকটা নিচে নেমে যেতে হবে, যার শারীরিক অসুস্থতার কারণে তার অসুবিধা হচ্ছে এবং সেই কারণে তাকে পিছনের দিকে সিট দেওয়া হোক। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আরজিকর ইস্যুতে সুখেন্দু শেখর রায় প্রকাশ্যে দলের অবস্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এককভাবে কর্মসূচি নিয়েছিলেন এবং তারপর থেকেই কিন্তু দল থেকে সম্পূর্ণভাবে তিনি আলাদা এবং আমরা একাধিক ক্ষেত্রে দেখতে পেয়েছি তার আগে রাজ্যসভার মুখ্য সচেতক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে সাগরিকা ঘোষ এসছেন এবং তারপর থেকেই কিন্তু দলীয় কাজকর্ম থেকে তিনি কিছুটা নিজেকে দূরে রেখেছেন। এবারে নতুন করে রাজ্যসভাতে নিজের আসন পরিবর্তনের যে চিঠি তিনি রাজ্যসভার সচিবালয়ে দিয়েছেন তা নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনার জায়গা তৈরি হচ্ছে। তাহলে কি তিনি সংসদের অভ্যন্তরে নিজের তৃণমূল সাংসদদের থেকে দূরত্ব তৈরি করতে চাইছেন? কারণ যদি পিছনের দিকে তাকে সিট দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তিনি দলীয় সাংসদদের পাশে আর বসবেন না। এতদিন পর্যন্ত দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড রোতে তার সিট ছিল রাজ্যসভার অভ্যন্তরে, এবার তাকে পিছনের দিকে সিট দেওয়ার জন্য আবেদন তিনি জানিয়েছিলেন। সেই আবেদন মানা হয় কিনা আমাদের নজর থাকবে সেদিকে, এবং অবশ্যই এর পলিটিক্যাল ইমপ্লিকেশন কি হয়, তৃণমূল কিভাবে বিষয়টি গ্রহণ করে সেদিকেও আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। এই মুহূর্তে জানিয়ে রেখে যে খবর জ্যোতির্ময় জানাচ্ছিল, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একটি চিঠি লিখেছেন সুখেন্দু শেখর রায় রাজ্যসভার চেয়ারম্যানকে। তিনি জানিয়েছেন যে সংসদে তার বসার জায়গা পরিবর্তন করা হোক। এখন প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক মহল তারা একটা সন্দেহ প্রকাশ করছে, তারা বলছেন তাহলে কি দলীয় সাংসদদের সঙ্গে এক আসনে আর বসতে চাইছেন না সুখেন্দু শেখর রায়? এর আগেও নিশ্চয়ই আপনাদের মনে থাকবে তৃণমূল কংগ্রেসের হাই প্রোফাইল বৈঠক, সেই বৈঠকে ডাক পাননি সুখেন্দু শেখর রায়। কোথাও একটা আরজিকর নিয়ে দলের থেকে তার অবস্থান ভিন্ন হওয়ার জন্যই কি তার এহেন সিদ্ধান্ত? জানার অপেক্ষায় রাজনৈতিক মহল। আর নজর রাখবো এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে, হাওড়ার নস্করপাড়ায় বহুতলে আগুন। বি গার্ডেন থানার অন্তর্গত নস্করপাড়া এলাকায় বহুতলে আগুন, আতঙ্কে আবাসিকরা। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। হাওড়ার বহুতলে বিধ্বংসী আগুন। হাওড়ার নস্করপাড়ায় বি গার্ডেন থানার অন্তর্গত নস্করপাড়া এলাকায় বহুতলে আগুন লেগেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে হাওড়া থেকে রয়েছেন আমাদের সহকর্মী সুব্রত। সুব্রত, কি কারণে আগুন? এখনো পর্যন্ত আগুন কি নিয়ন্ত্রণে এসছে? যে আবাসিকরা ভিতরে রয়েছেন তাদেরকে নিরাপদে বার করে আনা গেছে? দেখো দীপ, একেবারেই তোমাকে বলে রাখবো, আগুন কিন্তু হঠাৎই লেগেছে। কি থেকে লেগেছে এবং খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ। তবে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন অক্লান্ত পরিশ্রম করে ফ্ল্যাটের ভেতরে একটি বহুতল আবাসনের তার 3 তলায় অর্থাৎ G+2 সেই ফ্লোরে আগুন লেগেছে এবং সেখানে কোনো হতাহতের খবর নেই। আতঙ্কে আবাসিকরা যারা ছিল তারা সব রাস্তায় নেমে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকার মানুষজন প্রথমে ঝাঁপিয়ে পড়ে এবং তার পাশাপাশি দমকলকে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে সুব্রত। নজর রাখো। সরাসরি নজর রাখবো দিল্লির দিকে, কারণ রাজধানীতে অক্টোবরের পর নভেম্বর আবারও বিস্ফোরণ। দিল্লির প্রশান্ত বিহারে বিস্ফোরণ, আহত টেম্পো চালক ভর্তি হাসপাতালে। এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছলো এনএসজি এনআইএ। যেখানে বিস্ফোরণ ঘটেছে সেই এলাকা থেকে সাদা পাউডারের মতন রাসায়নিক মিলেছে।
কি কারণে বিস্ফোরণ, কে বিস্ফোরণ ঘটালো, বিস্ফোরণের লক্ষ্য কি ছিল, এই নিয়েই তদন্ত শুরু করতে চলেছে এনআইএ এবং এনএসজি। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন দিল্লির প্রশান্ত বিহারে সেখানে বিস্ফোরণ ঘটেছে, আহত হয়েছেন একজন টেম্পো চালক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি এবং এনআইএ। যে টেম্পো এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন এই টেম্পোটি বিস্ফোরণ স্থলে ছিল, এর চালকই আহত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি এনআইএ প্রশান্ত বিহারে, সেখানে বিস্ফোরণ। এই ঘটনাকে কোনোভাবেই হালকাভাবে নিতে নারাজ প্রশাসন। এই মুহূর্তে এনআইএ এনএসজি পৌঁছে গেছে। দেখুন এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের একদম বিস্ফোরণের মুহূর্তের ছবি, দিল্লির প্রশান্ত বিহারে বিস্ফোরণের মুহূর্তের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা টিভি9 বাংলায়। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে দেখাচ্ছি বিস্ফোরণের ছবি যে সময় বিস্ফোরণ ঘটে, আর অন্যদিকে দেখাচ্ছি এই মুহূর্তে সেখানে পৌঁছে গেছে এনআইএ এনএসজি। তারা তদন্ত করে দেখছেন, তারা গোটা ঘটনাস্থল যেখানে বিস্ফোরণ ঘটেছে সেই বিস্ফোরণ স্থল ঘুরে দেখছেন, সেখান থেকে নমুনা সংগ্রহ করছে ফরেন্সিকের টিম। তারা জানতে চাইছে যে সাদা যে জিনিসটা পাওয়া গেছে, সাদা পাউডারের মতন রাসায়নিক, সেই সাদা রাসায়নিক কিভাবে এখানে বিস্ফোরণ ঘটলো, কারা ঘটালো, কেন ঘটলো, এর পিছনে কি কোনো নাশকতামূলক অভিসন্ধি ছিল দুষ্কৃতীদের, সেই সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দিল্লির প্রশান্ত বিহারের ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এই মুহূর্তে, সেখানে বিস্ফোরণ ঘটেছে এবং শুধু একদিন নয়, অক্টোবরের পর নভেম্বর পর 2 মাসে 2 বার বিস্ফোরণ ঘটল রাজধানীতে। নজর রাখবো কলকাতা থেকে আরো একবার, কারণ ধর্মতলায় সাত সকালবেলা একটি বাস থেকে উদ্ধার হলো লক্ষ লক্ষ টাকার জাল নোট। উত্তরবঙ্গ থেকে আসা বাসে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার। মালদা থেকে বাসে ওঠে এক অভিযুক্ত, তার নাম মানোয়ার শেখ, তার বাড়ি কালিয়াচকে। গোপন সূত্রে খবর পেয়ে আগেভাগেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ। ধর্মতলায় বাস পৌঁছতেই কলকাতা পুলিশের এসটিএফ হানা দেয় বাসের ভিতর। সেখান থেকে মানোয়ার শেখকে আটক করা হয়। 3 লক্ষ টাকার জাল নোট তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, সবকটি নোটই 500 টাকার। মানোয়ারকে সামনে বসিয়ে সেই নোটগুলি গুনতে শুরু করেন এসটিএফ এর কর্তারা। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। গত 21শে নভেম্বর, নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে, শহরে ফেক কারেন্সি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যারা এই কাজ করছে পুলিশ যেন তাদের রেয়াত না করে। তার 1 সপ্তাহ যেতে না যেতেই শহর থেকে ফের কাঁড়ি কাঁড়ি জাল নোট উদ্ধার। কোথা থেকে আসছে এই টাকা, কোথায় পাঠানোর প্ল্যান ছিল দুষ্কৃতীর, এই সব দিক খতিয়ে দেখছেন এসটিএফ এর গোয়েন্দারা।